সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকটির ছোট ছোট কাজ করার সময় যে বড় ভুলগুলি করা হয়, এই ভুলগুলির কারণে আপনার বাইকের মধ্যে সৃষ্টি হবে বড় সমস্যা। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। একটি বাইকের গুরুত্বপূর্ণ জিনিস বাইকের স্পার্ক প্লাগ। আমরা যখন বাইকের স্পার্ক প্লাগ পরিবর্তন করি বা পরিষ্কার করার জন্য খুলি, তখনই আমরা যেই বড় ভুলটা করে থাকি। ভুলটা কি সেটা আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন, সর্বপ্রথম আমি বাইক থেকে বাইকের স্পার্ক প্লাগ খুলে নিচ্ছি। বাইক থেকে স্পার্ক প্লাগ খোলার সময় আপনার হাত থেকে স্পার্ক প্লাগ টাচ করে মাটিতে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর আপনার বাইকের স্পার্ক প্লাগের গ্যাপ বসে গেছে। আপনার বাইকের স্পার্ক প্লাগের গ্যাপ যদি বসে যায়, বাইকের স্পার্ক প্লাগের গ্যাপ অবশ্যই ঠিক করতে হবে এবং স্পার্ক প্লাগ পরিবর্তন করার সময় অবশ্যই আপনার বাইকের স্পার্ক প্লাগের গ্যাপ ঠিক করতে হবে। বাইকের স্পার্ক প্লাগের গ্যাপ যদি ঠিক না থাকে, সেক্ষেত্রে আপনার বাইকটি রাইড করার সময় ধাক্কা মারবে, পিকআপ ছেড়ে দিবে এবং বাইকের মাইলেজ ড্রপ করবে এবং বাইকটি সহজে স্টার্ট হতে চাইবে না। সেজন্য আমাদের কি করতে হবে? স্পার্ক প্লাগের গ্যাপ ঠিক করতে হবে। স্পার্ক প্লাগের গ্যাপ থাকবে 0.7 থেকে 0.8 mm এর ভিতর। তো আমি স্পার্ক প্লাগের গ্যাপ ঠিক করব ফিলার গ্যাস দিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন, ফিলার গ্যাস দিয়ে স্পার্ক প্লাগের গ্যাপ ঠিক করে নিলাম। স্পার্ক প্লাগের গ্যাপ থাকবে 0.7 থেকে 0.8 mm এর ভিতর। সেক্ষেত্রে আপনি আপনার বাইক থেকে ভালো পারফরমেন্স পাবেন। আর স্পার্ক প্লাগের গ্যাপ যদি ঠিক না থাকে, সেক্ষেত্রে আপনার বাইকের অনেকগুলি সমস্যা হবে এবং বাইক নিয়ে আপনি অনেক বড় বিপদে পড়তে পারেন বাইকের স্পার্ক প্লাগের কারণে। স্পার্ক প্লাগের গ্যাপ ঠিক করে আমরা স্পার্ক প্লাগ আবার বাইকের মধ্যে লাগিয়ে নিলাম। এই কাজগুলি হচ্ছে একদম ছোট কাজ। এই ছোট কাজে আমরা বড় ভুলগুলি করে থাকি। এরপর যে বিষয়টি আমি আপনাদের দেখাবো, তো আপনারা এখন দেখতে পাচ্ছেন এয়ার ফিল্টার বক্সটি খুলে নিচ্ছি। এয়ার ফিল্টার বক্স খোলার পর ভিতর থেকে একটা এয়ার ফিল্টার ফোম বেরিয়ে আসলো। আমরা যখন বাইকের এয়ার ফিল্টার ফোম পরিষ্কার করি অথবা নতুন এয়ার ফিল্টার ফোম বাইকের মধ্যে লাগিয়ে নিই, তখনই আমরা যে বড় ভুলটা করে থাকি। এয়ার ফিল্টার ফোম লাগানোর সময় অবশ্যই আমাদের কি করতে হবে? এয়ার ফিল্টার ফোমের গায়ের মধ্যে হালকা অয়েল দিতে হবে। অয়েলটা এমন ভাবে দিতে হবে যাতে ফোমের চারিদিকে লেগে যায়। আর যদি অয়েল না দেন, সেক্ষেত্রে কি হবে? আমরা বাইক রাইড করার সময় আমাদের রাস্তার মধ্যে প্রচুর পরিমাণে ধুলিবালি উঠতে থাকে। যে ধুলিবালিগুলি আমরা চোখে দেখতে পাই না, এই ধুলিবালিগুলি এয়ার ফিল্টার বক্সের মধ্যে প্রবেশ করে এবং এয়ার ফিল্টার ফোমের মধ্যে যদি অয়েল দেওয়া না থাকে, সেক্ষেত্রে ক্ষুদ্র ক্ষুদ্র ময়লাগুলি কার্বোরেটর দিয়ে ইঞ্জিনের মধ্যে প্রবেশ করবে এবং আপনার বাইকের ইঞ্জিনটাকে খুব তাড়াতাড়ি ধ্বংস করে ফেলবে। আপনার বাইকের ইঞ্জিন দীর্ঘদিন ভালো থাকার জন্য অবশ্যই আপনার বাইকের এয়ার ফিল্টার ফোমটি পরিষ্কার করার সময় এবং নতুন লাগানোর সময় অবশ্যই হালকা অয়েল দিয়ে নেবেন। সেক্ষেত্রে বাইকের ইঞ্জিন দীর্ঘদিন ভালো থাকবে, মাইলেজ ভালো পাবেন, ইঞ্জিন অতিরিক্ত হিট হবে না এবং বাইক চালিয়ে অনেক বেশি মজা পাবেন। বাইকের আপনি সার্ভিস করিয়েছেন, আপনার বাইকের সার্ভিস করার সময় টেপিট অ্যাডজাস্ট করার জন্য আপনার বাইকের এসটি কয়েল খোলা হয়েছে। এসটি কয়েল খোলার পর আপনার বাইকের এসটি কয়েলের লাইন লাগানোর সময় ভুলভাবে লাগানো হয়। ভুলভাবে যদি এসটি কয়েলের লাইন লাগানো হয়, সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে, ইঞ্জিন অতিরিক্ত হিট হবে এবং বাইক চালিয়ে মজা পাবেন না, বারবার বাইক বন্ধ হয়ে যাবে। ভুলটা কিভাবে হয় দেখেন,
এখন বাইক খোলার সময় আপনি খুলে ফেলছেন, কিন্তু কোন জায়গায় কোন জিনিসটি লাগানো ছিল এই বিষয়টি আপনার মাথায় ছিল না। এখন খুলে ফেলছেন, লাগানোর সময় আপনি কি করছেন, এই লাল তারটি লাগিয়ে ফেলছেন বাম সাইডে এবং বাম সাইডের কালো তারটি লাগিয়ে ফেলছেন ডান সাইডে। এই ভুলের কারণে আপনার বাইকের মধ্যে নানা রকমের সমস্যা দেখা যাচ্ছে। যখনই আপনার বাইকের এসডি কয়েল খুলবেন, অবশ্যই মাথায় রাখবেন, যদি আপনার বাইকের মধ্যে যদি দুইটা কয়েল থাকে, বাম সাইডে থাকবে এই কালো কাভারের তারটি আর ডান সাইডে থাকবে এই লাল কাভারের তারটি। অবশ্যই মাথায় রাখবেন। এই বিষয়গুলো হচ্ছে একদম ছোট। এই ছোট কাজের জন্য বাইক নিয়ে অনেক বড় বিপদে আপনি পড়ে যাবেন, কষ্ট পাবেন, আপনি টাকা খরচ হবে আপনার। আপনার বাইকের মধ্যে লাগানো আছে দুইটি বাল্ব। একটি বাল্বের নাম হচ্ছে ইনটেক বাল্ব, আর একটি বাল্বের নাম হচ্ছে এক্সজস্ট বাল্ব। ভিডিও বড় হয়ে যাবে, সেজন্য আমি ডেফিট এক্সজস্ট কিভাবে করতেছি এই বিষয়টা আমি আপনাদের আজকের ভিডিওতে দেখাচ্ছি না। আমার অনেক ভিডিওতে আমি ডেফিট এক্সজস্ট কিভাবে করতেছি এই বিষয়গুলি আপনাদের প্র্যাকটিক্যালি আমি দেখিয়েছি। 1400+ আমার ভিডিও আপলোড করা আছে। তো আমি আজকের ভিডিওতে এই বিষয়টা দেখাচ্ছি না, শুধু মুখে বলে যাচ্ছি। এই দুটি বাল্বের মাপ যদি অ্যাকুরেট ভাবে যদি না থাকে, সেক্ষেত্রে বাইক নিয়ে আপনি অনেক বড় বিপদে পড়বেন এবং আপনার বাইকের ইঞ্জিনের মধ্যে খুব তাড়াতাড়ি কাজ চলে আসবে। বাইকের ডেফিট ইঞ্জিনের জন্য খুব গুরুত্বপূর্ণ। সঠিক সময়ে সঠিক কাজটি যদি করতে না পারে, সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিনের সর্বনাশ। কেন বললাম, যেমন মনে করেন একটি বল আপনি আপনার পায়ের সাথে লাগিয়ে যদি বলের গায়ে যদি লাথি মারেন, সেক্ষেত্রে বলটা আপনি বেশি দূরে নিতে পারবেন না। আর বলটাকে যদি আপনি দূর থেকে যদি লাথি মারেন, বলটা অনেক দূরে চলে যাবে। একই সিস্টেমে কাজ করতেছে বাইকের ডেফিট। সঠিক সময়ে সঠিক কাজ। যখন আপনার বাইকের সঠিক সময়ে সঠিক কাজটি হবে না, তখনই আপনার বাইকের মধ্যে সৃষ্টি হবে নানা রকমের সমস্যা। অবশ্যই আপনার বাইকের ডেফিট অ্যাডজাস্ট করার সময় অবশ্যই ফিলার গ্যাস ব্যবহার করবেন। ফিলার গ্যাস ছাড়া কোনো মেকানিককে আপনার বাইকের ডেফিটে হাত দিতে দিবেন না। যদি হাত দিতে দেন, সেদিন থেকে শুরু হবে আপনার বাইকের সমস্যা। বাইক নিয়ে আপনি কষ্ট পাবেন। সেজন্য বারবার আমি এই বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরি। ইনটেক বাল্বের মাপ রাখবেন 0.05 mm আর এক্সজস্ট বাল্বের মাপ রাখবেন 0.10 mm। সেক্ষেত্রে সঠিক সময়ে সঠিক কাজ হবে। ছোট কাজে বড় ভুল হবে না। ছোট কাজে যদি এই ভুলগুলা হয়, সেক্ষেত্রে আপনার বাইকটি আপনি দীর্ঘদিন ভালোভাবে চালাতে পারবেন না। বাইকের মাইলেজ ড্রপ করবে, ইঞ্জিন অতিরিক্ত হিট হবে, ইঞ্জিনের মধ্যে খুব তাড়াতাড়ি কাজ চলে আসবে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি ছোট ছোট কয়েকটা বিষয়। এই ছোট ছোট বিষয়গুলোর মধ্যে ঘটে যায় বড় বড় ঘটনা। এই বড় বড় ঘটনাগুলির কারণে আপনার বাইকের ইঞ্জিন খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমাদের এই ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।